আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ করে দুলাভাই বলল, যা হবে পরে দেখা যাবে এইসব। দুলাভাই পিস্তলটা হাতে নিয়ে বলল, এটা আমি নিয়ে গেলাম, আমার দোকানে রেখে দিব, যদি কোনো দরকার পড়ে। তুমি তো মিয়া সেনাবাহিনীর চাকরি করো, লাইসেন্স করা একটা পিস্তল নিয়ে নিবে তুমি। আমি আপুকে ছেড়ে চোখের পানি মুছে বললাম, আচ্ছা ঠিক আছে নেন, সমস্যা নেই। দুলাভাই বলল, তা তুমি যাবে কবে? আমি বললাম, এই তো আর কয়েকদিন আছি, পরে চলে যাব। দুলাভাই বলল, এখন তো চাকরি পেয়েছো, ধীরে ধীরে সবকিছু হবে, তা বিয়ে টিয়ে? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তোর জামাইকে বল এইসব কথা না বলতে, মাত্র চাকরি পেয়েছি, এখন আবার বিয়ে কিসের রে? এইসব বিয়ে টিয়ে আরো অনেক পরে, আগে মাহিকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব, পরে আমি আমার বিষয় নিয়ে চিন্তা করব। মাহি মুখ বাঁকিয়ে বলল, খেয়ে দে, আমার কাজ নেই, আমাকে তোর বিয়ে দিতে হবে না, আমি গেলে তো তুই বিয়ে দিবি, আমি তো সব সময় আমার আম্মুর কাছেই থাকবো। মায়ের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তাই নাকি? দেখাই যাবে সামনে কতদিন আছে। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম, দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানায় মাথা দিয়ে শুয়ে আছি, তখন আপু রুমে ঢুকলো। আপুকে দেখে বসে বললাম, কিছু বলবি কি আপু? আপু নতুন একটা আইফোন আমার হাতে দিয়ে বলল, এটা তোর জন্য নিয়ে আসছি। আম্মু বলল, তোর নাকি একটা ফোন নাই, এজন্য এটা নিয়ে আসছি। আমি বললাম, আমার এসব লাগবে না আপু, আমি কি তোরে বলছি আমাকে এসব দিতে? আপু বলল, এখন তো সরকারি চাকরি পেয়েছিস, এখন এসব জিনিস নিবি কেন? আমি বললাম, মার খাবি কিন্তু আপু। আপু আমার কপালে চুমু দিয়ে বলল, তানিয়া আর ওর বান্ধবী দাঁড়িয়ে আছে তোর সাথে কথা বলার জন্য, রাগারাগি করিস না, ওকে আমি অনেক শাস্তি দিয়েছি। আমি বললাম, আমি আবার কোন দিন ওদের সাথে রাগারাগি করেছি? তোর মেয়ে আর ওর বান্ধবী যেই দিন আমাকে মারতে নিয়েছিল সেই দিনও আমি ওদের কিছু বলি নাই, শুধু কষ্ট লাগলো এই জায়গায়, জানিস আপু, ও আমার আপন ভাগ্নি হয়, আমাকে ওভাবে একা স্কুলে নিয়ে সবার সামনে অপমান করেও পরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা কি ও করতে পারলো তুই বল? আপু বলল, এখন কি ওকে তুই মারবি? সমস্যা নেই, মারতে চাইলে মারতে পারিস, আমি কিছু বলবো না, ছোট মানুষ তো এত কিছু বোঝে না। আমি বললাম, ধুর, তুই শুধু উল্টাপাল্টা বুঝিস, আচ্ছা ওদের আসতে বল। আপু রুম থেকে বের হতেই তানিয়া আর ওর বান্ধবী ঋতু রুমে ঢুকলো। তানিয়া আমার পাশে বসে পড়লো আর ঋতু দাঁড়িয়ে আছে। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, মামা ভালো আছেন? আমি হাসি দিয়ে বললাম, ভালো থাকার জন্যই তো তোমাদের ওখান থেকে পালিয়ে আসছি। আমার কথা শুনেই তানিয়া আর ঋতু আমার পায়ে ধরে বলল, মামা আপনি আমাদের মাফ করে দেন, রাগের মাথায় আমরা কত ভুল করছি, প্লিজ আপনি আমাদের মাফ করে দেন, আমরা আর কোনোদিন এমন ভুল আর কখনো করব না, আপনি প্লিজ আমাদের মাফ করে দেন। আমি বললাম, আগে আমার পাসওয়ার্ডও বলছি। ওরা বলল, না ছাড়বো না, তার আগে বলেন আপনি আমাদের মাফ করছেন। আমি এবার ধমক দিয়ে বললাম, আগে আমার পাসওয়ার্ডও বলছি। আমার ধমক শুনে ওরা আমার পা ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি এবার বললাম, তোমরা ছোট মানুষ, ভুল তো করতেই পারো, কিন্তু তাই বলে এমন কিছু করবে না যেই ভুলে মানুষের জীবন শেষ হয়ে যাবে। তবে যাও, আমি কিছু মনে করি নাই, আর কখনো কারোর সাথে এমন করবে না। তানিয়া বলল, অনেক অনেক ধন্যবাদ মামা আপনাকে, আচ্ছা আমি গেলাম। ঋতু তুই কথা বল। মামা আমি একটু মায়ের কাছে গেলাম, আজকে থেকে ওর সাথে কথা হয় নাই। এই কথা বলে তানিয়া রুমের বাইরে চলে গেল। ঋতু একা একা দাঁড়িয়ে আছে। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, বসো এখানে। ঋতু আমার পাশে বসে বলল, জানেন সেই দিন আমি কতটা ভয় পেয়েছিলাম, আমি তো মনে করেছি। আমি বললাম, আমি মারা গেছি তাই তো? ঋতু মাথা নিচু করে বলল, আমি হাসি দিয়ে বললাম, আমি মারা গেলে তোমরা দুই বান্ধবী খুব খুশি হতে না? এভাবে বলবেন না, আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। রিফাত কি করিস? আরে রিমি, তুই সকাল সকাল এখানে? রিমি ভিতরে এসে আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, কিরে তোর হাতে নতুন ফোন, তাও আবার আইফোন, আমাকে দিবি এটা? আমি বললাম, যদি আমার আপু এটা গিফট না করতো তোরে আমি দিয়ে দিতাম। রিমি ফোনটা আবার আমার হাতে দিয়ে বলল, এই মেয়েকে? আমি হাসি দিয়ে বললাম, এই মেয়ে আমাকে মারতে চেয়েছিল, মানে এক প্রকার আমাকে মৃত্যুর মুখে ফেলে চলে গিয়েছিল। রিমি ঋতুর দিকে তাকিয়ে বলল, তাই নাকি? পিচ্ছে একটা মেয়ের এত সাহস, ভালো ভালো। তবে একটা কথা বলি, তুই এখন একটু হলেও আমাদের সাথে যুক্ত হয়ে গেছস, তোর গায়ে বা কেউ যদি তোরে মারার চেষ্টা করে তাহলে আমি নিজে ওকে উপরে তুলে গরুর মতো ওর শরীর থেকে চামড়া তুলে লবণ লাগিয়ে দিব। আমি বললাম, ধুর এভাবে বলিস না, ও ভয় পেয়েছে এমনি অনেক, তো সকাল সকাল এখানে কি, এটা তো বললি না? রিমি বলল, আসলে তোর সাথে আমার মনে হয় আর দেখা হবে না, কিছুদিনের জন্য এক জায়গায় ঘুরতে যাব, আর তখন তো তুই ট্রেনিং এ চলে যাবি, তোর কিছু লাগবে কি?
আমি বললাম, আমার আবার কি লাগবে, মাথা খারাপ হলো নাকি তোর? রিমি আমার সামনে মাথা ঝুঁকিয়ে বলল, ভালো করে সবকিছু শেষ কর। আর আমি তো খারাপ মেয়ে, আমার সাথে মিশবি কম। আসি রে, ভালো থাকিস। আমি বললাম, রিমি দাঁড়া। রিমি আমার দিকে তাকিয়ে বলল, বল। আমি দাঁড়িয়ে রিমির গালে একটা চুমু দিয়ে বললাম, তোর গালগুলো খুব নরম তো, তবে এটা দিলাম কারণ তুই তো আমার বান্ধবী। রিমি ঠাস করে একটা ঘুষি দিয়ে বলল, আরেকবার খালি আমাকে ছুঁয়ে দেখিস, তোর কি অবস্থা করি। আমি রিমির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বললাম, কি করবি? রিমি দৌড়ে পালিয়ে বলল, কুত্তা কোথাকার, আসি, ভালো থাকিস। রিমি যেতে ঋতু বলল, আপনার নতুন বান্ধবী বুঝি? আমি বলে বিছানায় গিয়ে বসলাম। ঋতু বলল, আমি কি আপনার বউ হবার যোগ্য নই? আমি ঋতুর কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, ভদ্রতার খাতিরে এখানে বসে তোমার মতো পিচ্ছে একটা মেয়ের সাথে কথা বলছি, নইলে তোমাকে এখান থেকে লাত্তি মেরে বিদায় করে দিতাম। ঋতু বলল, আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন। আমি বললাম, মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা তো জানো। এখন এখান থেকে বিদায় হও, আমি এখন ঘুমাবো। ঋতু বলল, আপনার ফোনটা দেন। আমি বললাম, কি করবে? ঋতু বলল, কি আর করব, বসে বসে গেম খেলবো। আমি ঋতুর হাতে ফোনটা দিয়ে দিলাম। ঋতু চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে এমনি বেশি ঘুমাতে পারি নাই। দেখতে দেখতে আপুরাও চলে গেল। আর আজকে আমি রেডি হয়ে গেলাম, কারণ আজকে থেকে আমার ট্রেনিং শুরু। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না সামনে কি আছে, তবে আজকে থেকে হয়তো আমি নতুন কিছু দেখতে পারবো বা নতুন কিছু শিখতে পারবো। তো গায়েস, একটা জায়গায় ভুল হয়েছে। আসলে বাড়িওয়ালার মেয়ের নাম রিমি না, রিয়া হবে। আর মেজর যেই মেয়েটি ছিল তার নাম রিমি। হঠাৎ রাস্তায় রিমি ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছেন, আর তার চারপাশে সেনাবাহিনী ঘিরে আছে। তবে রিমি ম্যাডাম যখন কথা বলে তখন তার চোখে মুখে কেমন যেন রাগের একটা ভাব থাকে। তবে রাস্তায় তাকে আর বেশি দেখতে পাই নাই, ট্রাফিক জ্যামে গাড়ি থেমেছিল, এখন আবার গতিতে চলছে। আমি চুপচাপ বসে আছি, তবে এইটুকু চিন্তা করছি, মানুষের জীবন কখন যে পাল্টে যায় এটাই বলা যায় না। আজকে আমার ট্রেনিং এর সময় শেষ হয়ে গেল, সম্পূর্ণভাবে আমি আমার ট্রেনিং শেষ করলাম। তবে এখানে আমার একটা ছেলের সাথে ভালো পরিচয় হয়েছে এবং বন্ধুত্ব হয়েছে। ছেলেটার নাম রবিন, আমাদের সাথেই সবকিছু শেষ করছে। আজকে শুনলাম সেনাবাহিনীর মেজর মিস রিমি চৌধুরী আসবেন আমাদের উদ্দেশ্যে, তিনি হয়তো কিছু বলবেন, কারণ আজকে থেকেই আমরা চাকরিতে জয়েন করব। রুম থেকে রেডি হয়ে মাঠে আসতেই রবিন বলল, আচ্ছা রিফাত, আমি যদি হঠাৎ কোনোদিন পালিয়ে যাই তখন তুই একা হয়ে যাবি না? আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, তুই আবার পালিয়ে কোথায় যাবি? চাকরি ছেড়ে পালাবি নাকি? রবিন হাসি দিয়ে বলল, এমন কিছুই ভাবতেছি। আমি বললাম, বাহ, ভালো ভালো, তাহলে তোর চাকরি করার দরকার নেই, চাকরি ছেড়ে এখনই চলে যা। রবিন বলল, আরে ধুর, মজা করলাম, চল লাইনে গিয়ে দাঁড়াই। রবিন আর আমি সবার সাথে গিয়ে লাইনে দাঁড়ালাম। দেখতে দেখতে রিমি ম্যাডাম চলে আসলো। আজকে অনেক দিন পর রিমি ম্যাডামকে দেখলাম। তবে রিমি ম্যাডাম দিন দিন কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছে। রিমি ম্যাডামকে এতটা সুন্দর লাগছে যেটা বলার বাইরে। এক দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়ে আছি। রিমি ম্যাডাম যে আমাদের এলাকার, এটা আমি রবিনকে কখনো বলি নাই। তবে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হলো রিমি ম্যাডামকে প্রপোজ না করা। হঠাৎ রবিন পেছন থেকে আমাকে চিমটি দিয়ে বলল, কিরে, তুই মেজরের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তিনি জানতে পারলে তোর চাকরি কিন্তু শেষ। আমি বললাম, চাকরি গেলে যাবে, এতে আমার কি? রবিন বলল, চুপ, মার খাবি, এখন চুপচাপ দাঁড়িয়ে থাক। কিছুক্ষণ পর রিমি ম্যাডাম দাঁড়িয়ে তিনি তার মতো ভাষণ দিতে লাগলেন। এতদিন পর আমাদের ট্রেনিং শেষ করলাম, কিভাবে দেশের সেবা করতে হবে, কিভাবে দেশের মানুষকে রক্ষা করতে হবে, এই সম্পর্কেই তিনি বলছেন। হঠাৎ করে আমার ফোনটা বাজতে লাগলো। পাশ থেকে একটা ছেলে বলল, কিরে রিফাত, তুই এখানে ফোন নিয়ে আসলি কেন? কেউ জানতে পারলে কি হবে জানিস? আমি ছেলেটাকে চুপ থাকতে বললাম। রবিনকে বললাম, তুই রিমি ম্যাডামের দিকে একটু খেয়াল রাখ, আমি দেখি কে ফোন করেছে। রবিন শুধু বলল, বিপদে তো তুই একা পড়বি না, তুই তো মরবি, সাথে আমাকেও মারবি, এখানে ফোন নিয়ে আসার কি দরকার ছিল বল? আমি রবিনের কোনো কথার উত্তর না দিয়ে ফোন রিসিভ করলাম। আর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে হাসির একটা আওয়াজ ভেসে আসলো। তবে এই কণ্ঠটা আমি খুব ভালো করে চিনতে পেরেছি। এটা হলো আমার চাচাতো ভাই রাসেল। এতদিন পর ও আমাকে কল দিয়েছে, কোনো কারণ তো আছেই। তবে আমার কলিজার পানি কেমন যেন শুকিয়ে গেছে। ও তো আবার উল্টাপাল্টা কিছু করে নাই। এতদিন পর কল দেওয়ার মানে কি হতে পারে? আমি একটু ভয়েই বললাম, আরে রাসেল ভাই যে, এতদিন পর কি মনে করে? আমার কথা শুনে রাসেল ভাই হাসতে হাসতে বলল, শুনলাম আজকে নাকি তোর ট্রেনিং শেষ হয়েছে, আবার আজকে নাকি চাকরিতে জয়েন করবি। তো চাকরি হয়েছে আর আমাদের কিছু বললি না, এটা কি ঠিক করলি? তবে চাচিকে আমি কোথাও খুঁজে পাই নাই। আমি আজকে তোদের সেনাবাহিনীর মেজর রিমি আছে না, ওর বাবা মাকে আর ওর ছোট বোনকে তুলে নিয়ে আসছি।
যদি তোরা সবাই মিলে তাকে নিয়ে যেতে পারিস তো আমার কাছে আয়, তবে স্পেশাল ভাবে আমি তোরে চাই, তুই একা আয়। আমিও দেখতে চাই তোদের সেনাবাহিনীর কেমন শক্তি আছে। আর সুমন বলল, তুই নাকি রিমিকে পছন্দ করতি, আজকে আমি তার পরিবারকে তুলে নিয়ে আনছি। এখন তোদের রিমি ম্যাডাম হয়তো সবাইকে একই মিশন দিবে, তার পরিবারকে রক্ষা করা। যদি পারিস নিয়ে যা। আর তোর রিমি ম্যাডামকে অলরেডি আমি বলে দিয়েছি যে তার পরিবারকে আমি অপহরণ করেছি, কিন্তু আমিটাকে ও হয়তো জানে না, শুধু তুই চিনিস আমি কে। আর সাবধান, আমাদের গ্রামে আসতেই তোর বিপদ শুরু হয়ে যাবে। এই কথা বলে রাসেল ফোনটা কেটে দিল। আর অন্যদিকে রিমি ম্যাডাম মাইকে বলছে, কিছুক্ষণ আগে আমার পরিবারকে কারা জানি অপহরণ করছে। এখন তোমাদের আমি নতুন মিশন দিলাম, আমার পরিবার কোথায় আছে এটা খুঁজে বের করতে। আমি আমার পরিবার সম্পর্কে সবকিছু তোমাদের ডিটেলসে বলে দিব। এখন সবাই সবার কাজে চলে যাও। ধীরে ধীরে সবাই লাইন ভেঙে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। রবিন আমাকে পিছন থেকে বলল, রিফাত চল, আজকে নতুন মিশন পেয়েছি, অনেক মজা হবে। আমি রবিনকে বললাম, তুই যা, আমি আসছি। সবাই চলে গেল। মাঠের মাঝখানে শুধু আমি একা দাঁড়িয়ে আছি। আর রিমি ম্যাডাম আমাকে দূর থেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে ইশারা করে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি হেঁটে রিমি ম্যাডামের সামনে চলে গেলাম। তবে তার পাশে অনেক সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, ওরা হয়তো তাকে গাইড করে। আমি একটু ধীরে বললাম, ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা ছিল। রিমি ম্যাডাম আমার কথা শুনে আমাকে ধমক দিয়ে বলল, তোমার কত বড় সাহস, আমি অর্ডার করার পরেও তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? আমি বললাম, ম্যাডাম আমি আপনার পরিবার সম্পর্কে অনেক কিছু জানি। রিমি ম্যাডাম এবার চোখ গরম করে বলল, যাও 3 রাউন্ড মেরে আসো আমার কথা না শোনার জন্য। আমি বললাম, ম্যাডাম আমি আপনার। রিমি ম্যাডাম বলল, 4 রাউন্ড মেরে আসো। আমি বললাম, কিন্তু ম্যাডাম। রিমি ম্যাডাম বলল, 5 রাউন্ড। আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে দৌড়াতে লাগলাম। মনে মনে শুধু বললাম, আসছিলাম উপকার করতে, কিন্তু উল্টা আমাকে কথা শুনতে হয়েছে। এভাবে উপরে তিনি দেখতে কতটাই না সুন্দর, কিন্তু তার রাগ দেখলে মনে হয় ডাইনি একটা। কে যে ওকে চাকরি দিল এটাই বুঝলাম না। আমি আমার রাউন্ড শেষ করে কেবিনে চলে গেলাম। রবিন আমাকে দেখে বলল, কি জন্য ম্যাডামের সাথে বিয়াদুপি করতে গেলি এটা বল। আমি তোরে আগেই বলছি উনি খুব রাগী একটা মানুষ, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন রেডি হয়ে নে, কাজে বের হতে হবে, আজকে আমাদের প্রথম মিশন। আমি রবিনকে ধরে একটু আড়ালে নিয়ে গেলাম। রবিনকে বললাম, রবিন আমি জানি ম্যাডামের পরিবারকে কারা নিয়ে গেছে। আমি তো তাকে এটাই বলতে গিয়েছিলাম, কিন্তু তিনি উল্টা আমাকে বকা দিল। রবিনকে বললাম, রবিন আমি জানি রিমি ম্যাডামের পরিবারকে কারা নিয়ে গেছে। আমি তো তাকে এটাই বলতে গিয়েছিলাম, কিন্তু তিনি উল্টা আমাকে বকা দিল। রবিন অবাক হয়ে বলল, কি? আমি বললাম, আমি সবকিছু জানি, এটা আমার পুরাতন শত্রুতা। তবে আমার কারণে যে রিমি ম্যাডামের পরিবারকে অপহরণ করে নিয়ে যাবে এটা ভাবি নাই। এতদিন পর রাসেল আমাকে কল করেছে, ভাবি নাই আবার এমন কিছুর সাথে আমার পরিচয় হবে। রবিন বলল, রাসেলটা আবার কে? আমি বললাম, রাসেল আমার চাচাতো ভাই, যার বোনকে বিয়ে করি নাই বলে আমার বাবাকে ও নিজে মেরেছে। এখন আবার ও নতুন কিছু শুরু করলো। রবিন বলল, এখন তুই কি করতে চাস? আমি বললাম, আমি একাই যাবো এই মিশনে, তুই একটু এই দিকটা সামলে নিস। রবিন বলল, রিফাত ম্যাডামের অনুমতি নাই, তুই একা গেলে ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, কি আর হবে, চাকরি চলে যাবে এটাই তো, এতে আমার কিছু আসে যায় না। আমার কারণে কারো কিছু হোক আমি এটা চাই না। রবিন বলল, দেখ রিফাত, তুই ম্যাডামকে এই বিষয়ে বল। আমি বললাম, এখন উনি আমার কথা শুনবেন না, একটা দিনেরই তো বিষয়, তুই সামলে নিস। আর যদি না পারিস তাহলে বলবি আমার ছোট বোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এজন্য ইমার্জেন্সি আমাকে যেতে হয়েছে। আর বিশ্বাস না করলে বলবি আমি তো কিছুক্ষণ আগে তাকে এইসব কথা বলতেই গিয়েছিলাম, কিন্তু শুনলো না। রবিন বলল, তোর কিছু হয়ে গেলে? আমি বললাম, আমার কিছু হবে না, তুই চিন্তা করিস না, আমি সবকিছু সামলে নিব, এখন আমাকে যেতে হবে। রবিন বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবি। আমি বললাম, আমি কল দিলেই রিমি ম্যাডামকে নিয়ে আমার কাছে চলে যাবি, তাহলেই হবে। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন চলে যাবি? আমি বললাম, আগে পরিবেশটা একটু ঠান্ডা হোক, পরে বের হব। কিছুক্ষণ পর সবাই সবার কাজে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করে বের হলাম। আর তখন রিমি ম্যাডামের একজন গার্ড আমাকে দেখে ফেললো। আর ও আমাকে ডেকে বলল, কি ব্যাপার, তুমি আউট ড্রেসে ঘুরছো কেন? তোমাকে না বলা হয়েছে মিশনে যেতে? আমি মাথা নিচু করে বললাম, আসলে স্যার সবাই এখান থেকে চলে গেছে, আর আমার পেটটা একটু খারাপ ছিল, সকাল থেকে খারাপ ফিল করছি, এজন্য ভাবছি একটু সুস্থ হলেই চলে যাব। প্লিজ স্যার ম্যাডামকে কিছু বলবেন না।
একটু পরেই আমি চলে যাব। স্যার বলল আচ্ছা ঠিক আছে যাও। আমি কোনো মতে রুমে চলে গেলাম। এখান থেকে বের হতে হলে সবাইকে 2 পাস বোঝাতে হবে। ধীরে ধীরে সেনাবাহিনীর গেট থেকে বের হলাম। রাস্তায় বের হয়ে রিয়ার নম্বরে কল দিলাম। অনেক দিন পর ওকে মনে হলো। যখন থেকে আমি ট্রেনিং করি তখন থেকে ওর সাথে আমার কোনো কথা হয় নাই। আম্মুর মুখ থেকে শুনেছি ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কল দিতেই আমার ফোন রিসিভ করে রিয়া বলল হ্যালো কে। আমি বললাম রিয়া, আমি রিফাত। রিয়া বলল ও রিফাত তুই, এতদিন পর কি মনে করে কল দিলি। আমি বললাম শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। রিয়া বলল আরে না, বিয়ে ঠিক আছে, হাজবেন্ড সরকারি চাকরি করে। আর এখন আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আগের রিয়া আর এখনকার রিয়ার মাঝে অনেক পার্থক্য। আমি এখন সবকিছু ছেড়ে বদলে গেছি। আমি বললাম গাঁজা সিগারেট। রিয়া বলল ধুর, এইসব তো সেই কবেই ছেড়ে দিয়েছি, এর কোনো হিসাব নেই। এখন আমি আমার হবু হাজবেন্ডের কথাই চলি। আমি বললাম তোর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, এখন আমাকে একটা হেল্প কর। রিয়া বলল বল। আমি বললাম আজকে আমি একটা মিশনে যাচ্ছি, কেউ আমার সাথে নেই, আমার কিছু পিস্তল লাগবে, তুই কি দিতে পারবি। রিয়া বলল রিফাত তুই তো জানিস। আমি বললাম হ্যাঁ জানি, তুই সব কিছু ছেড়ে দিছোস, কিন্তু একটা শর্ট রেঞ্জের পিস্তল আমাকে দে, আর কিছু লাগবে না। রিয়া বলল তুই এখন কোথায়, বাড়িতে আসবি কি। আমি বললাম না, এখন বাড়িতে আসবো না, এখন আমি আমার দেশের বাড়িতে যাব, ওখানে রাসেলের সাথে কিছু হিসাব নিকাশ বাকি আছে। রিয়া বলল দেখ রিফাত, এটা পুতুল খেলা না, তুই একা একা কিছুই করতে পারবি না। আমি বললাম তোর কিছু করতে হবে না, বলছি তো আমি দেখে নিব, তুই স্টেশনে আয়, আমি এখানে আসি। রিয়া বলল আচ্ছা ঠিক আছে। ফোন কাটার পরেই অফিস থেকে কল এলো। মনে মনে বললাম এই রে মরছি। আমি ভয়ে আর ফোনটা রিসিভ করলাম না। কিছুক্ষণ পর রবিন কল দিয়ে বলল আজকে তুই অফিসে আসলে তোর অবস্থা শেষ করে দিবে। রিমি ম্যাডাম আমাকে তোর কথা বলছে, তুই কই আসোস। আর আমি বলছি তোর বোন অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু তুই তার কল ধরিস নাই কেন হালা, আমাকে কি মারতে চাস। আমি বললাম বাদ দে, এখন আমি খুব বিজি আছি, তোরা কই। রবিন বলল কই আর থাকবো, বসে বসে রিমি ম্যাডামের অর্ডার পালন করছি। আমি বললাম ভালো ভালো, এটাই কর তোরা, আচ্ছা ফোন রাখি। রবিন বলল তুই একা একা করতে পারবি তো। আমি বললাম ধুর, তোর এসব চিন্তা করতে হবে না, বলছি না আমি সব দেখে নিব। ফোন কেটে আমি স্টেশনে চলে গেলাম। কিছুক্ষণ পর রিয়া চলে আসলো, তবে ওর সাথে মাইও আসলো। মাই এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে তুই বাসায় গেলি না কেন, এতদিন পর আসলি তাও আবার বাসায় গেলি না। আমি মাই চোখের পানি মুছে বললাম আজকে একটা কাজে যেতে হবে, এজন্য বাসায় যাই নাই, তুই আসলি কেন। রিয়া আমার দিকে তাকিয়ে বলল তোর বোনকে আমি আনতে চাই নাই, ও আমার পিছনে পিছনে চলে আসছে, তোর সাথে কথা বলার সময় ও তোর নাম শুনছে, এজন্য এখানে চলে আসছে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি ও এখন আর চশমা পরে না, আজকে ও শাড়ি পরে এসেছে, ওকে দেখে বেশ সুন্দর লাগছে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম আজকে সত্যি তোরে মেয়ে মেয়ে লাগছে, এখন তো আমি তোরে দেখে নতুন করে প্রেমে পড়ে গেছি। রিয়া আমার হাত ধরে বলল তাহলে কাজী অফিসে চল, বিয়ে করি। আমি বললাম না বোন, তার আর দরকার নেই। রিয়া আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল এখানে সবকিছু রাখা আছে, তুই নিরিবিলি একটা জায়গায় গিয়ে সবকিছু ঠিক করে নিস, আর আমি তোরে যতটা পারি সাহায্য করব। কিছু ডিভাইস এখানে যুক্ত করা আছে, তুই শুধু ওগুলো তোর সাথে যুক্ত করে রাখিস, বাকিটা আমি তোরেই বলে দিব কিভাবে কি করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন তুই মাহিকে নিয়ে যা। মাহি আমার হাত ধরে বলল ভাইয়া তুই কোথাও যাবি। আমি মাহির দিকে তাকিয়ে বললাম আমার উপর এখন অনেক দায়িত্ব থাকবে, এমনকি দেশের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে হবে, আমাকে নিয়ে চিন্তা করিস না, কাজটা শেষ করে বাসায় আসবো। মাহি বলল কিন্তু ভাইয়া। আমি বললাম কোনো কিন্তু না, তুই এখন বাসায় যা। রিয়া যাওয়ার আগে বলল আমি এখন এসবের সাথে আর যুক্ত হতে চাই না, নইলে আমি তোরে সাহায্য করতাম। আমি বললাম তার আর দরকার নেই, তুই এখন বাসায় যা। রিয়া আর মাহি চলে যাওয়ার পর আমি টেনে উঠে দরজার সামনে ওয়াশরুমে ঢুকে গেলাম। রিয়ার দেওয়া পিস্তলটা পিছনে এমন এক জায়গায় রাখলাম যেটা কেউ দেখলেও বলতে পারবে না এটা কি জিনিস। ছোট চাকুগুলো পায়ের নিচে রাখলাম, আর যত দরকারি জিনিস ছিল ওগুলো শরীরের সেফটি জায়গায় রাখলাম। দরজা খুলে বের হয়ে আমি আমার সিটে বসে গেলাম। আমি এই মিশনটা করছি কারণ রিমি ম্যাডামের সাথে আমার ভালো কোনো সম্পর্ক করতে হলে আগে আমার তার বিশ্বাস অর্জন করতে হবে, আর উনি যেই রাগী দেখলেই কেমন যেন ভয় করে। আমি ভালো করে চারিদিকে নজর রাখছি কি কি করে। দেখতে দেখতে আমি আমার গ্রামের সামনে এসে নেমে গেলাম। এখন রাত 3টা বেজে 2 মিনিট।
আমি একটু সামনে যেতেই একটা কালো রঙের মাইক্রো এসে আমার সামনে দাঁড়ালো। আর তখন মাইক্রোর দরজা খুলে দুইটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে বলল, এখন চুপচাপ গাড়িতে ওঠ, নইলে তোরে জায়গায় গুলি করে দিব। আমি জানতাম আমি এখানে আসলে রাসেল ভাই আমার সাথে এমন কিছু করবে, এজন্য আমি একটু আশ্চর্য হই নাই। আমি চুপচাপ গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পর আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কার হাতে কি আছে। তবে আমার কানে ব্লুটুথ লাগানো আছে। হঠাৎ করে রিয়া বলল, কিরে রিফাত, তুই গাড়িতে উঠলি কেন? রিয়ার সাথে কথা বললে ওরা জেনে যাবে, এজন্য আমি আর কোনো কথা বলি নাই। আমি ভাবছিলাম রিয়া আমাকে অন্যভাবে সাহায্য করবে, কিন্তু ও আমাকে শুধু বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। ওর এই সাহায্য দিয়ে আমি কি আর ঘোড়ার ঘাস কাটবো? গাড়িটা সরাসরি আমার চাচার বাসার সামনে গিয়ে থামলো। গাড়ির দরজা খুলে একটা ছেলে বলল, এখন তুই ভিতরে যা, স্যার তোর জন্য অপেক্ষা করছে। আমি চুপচাপ গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার চাচাতো ভাই রাসেল সবাই বসে আছে। আর যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, মানে আমার চাচাতো বোন, সে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমি আমার চাচাতো বোনকে ছোট আপু বলে ডাকতাম, এটা আমি ওকে ভালোবেসেই বলতাম। ও যদিও আমার বড়, কিন্তু আমি ওকে ছোট বোন বলেই ডাকতাম। রাসেল আমাকে দেখে দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, কিরে কি খবর তোর? আমি মুচকে হাসি দিয়ে বললাম, আমি সবসময় ভালো আছি। শুনলাম তোদের চোখের ঘুম নাকি হারাম হয়ে গেছে। আমার পরিবারকে কিভাবে মারবি, আমাকে কিভাবে ধরে আনবি, তাই নাকি সবসময় চিন্তা করিস। রাসেল বলল, আমি তোর বড় ভাই হই, সম্মান দিয়ে কথা বল। আমি বললাম, তোর মতো ছেলেকে যদি সম্মান করি তাহলে মানুষ আমাকে খারাপ বলবে, আর সম্মান কি জিনিস এটা অবশ্য তোর জানা নেই, আর তুই তো সম্মানের যোগ্য নস। রাসেল বলল, মরার খুব শখ হয়েছে না? তুই জানিস আমি কে? আমি হাসি দিয়ে বললাম, কে রে তুই যে বলিস তুই জানিস আমি কে? আমি যদি একটা কল করি না তাহলে তোর 12টা বেজে যাবে। রাসেল বলল, কালকে তুই চাকরি পেয়েছিস আর আজকে তুই নেতাগিরি করিস, তবে আজকে তুই মনে হয় বেঁচে ফিরতে পারবি না। তবে একটা সুযোগ আছে, সেটা কি তুই ভালো করেই জানিস। আমি বললাম, আমার বাবাকে তুই মারলি, আবার আমাকে সুযোগ দিস? আমি তোর বাসার সামনে দাঁড়িয়ে বলছি, আমি তোরে কুত্তার মতো রাস্তায় ফেলে মারবো। যদি তোরে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারে তাহলে তাকে বলিস আমার কাছে আসতে। রাসেল পিছন থেকে পিস্তল বের করে বলল, আজকে তোরে আমি খাইছি, তুই আমার বাসায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিস? রাসেলের ছোট বোন ওর ভাইয়ের হাত থেকে পিস্তল নিয়ে বলল, ধুর, এত রেগে যাওয়ার কি আছে, ও পিচ্ছি একটা ছেলে, ওর কথায় তুই ভয় পাস কেন? এখন তুই একটু বাইরে যা, দরজা লাগিয়ে নিস বাইরে থেকে, ওর সাথে আমার কিছু কথা আছে। রাসেল আর কিছু না বলে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে চলে গেল। ছোট আপু আমার দিকে তাকিয়ে বলল, কিরে রিফাত, তোর কি খবর? আমি শুধু বললাম, আপনি কবে আসছেন আপু? ছোট আপু আমার হাত ধরে আমাকে টেবিলে বসিয়ে বলল, বস এখানে, অনেক দূর থেকে আসলি, তবে তোর ছোটবেলার অভ্যাস এখনো যায় নাই। আমাকে ছোট আপু বলিস কেন? আমি না তোর বড়? আমি হাসি দিয়ে বললাম, এটাকে ভাই বোনের ভালোবাসা বলতে পারেন। আপু বলল, আগে খেয়ে নে, তবে আমি আর যাই বলি তুই একটুও পরিবর্তন হোস নাই। আমি বললাম, পরিবর্তন তো আপনিও হন নাই, এখন আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগে। বড় বোন হয়ে ছোট ভাইকে বিয়ে করতে লজ্জা করে না? আপু বলল, এখানে লজ্জার কি আছে, নিজের আপন ভাইকে ছাড়া যারে ইচ্ছা তারে বিয়ে করা যাবে। আমি বললাম, আপনার জন্য আমার বাবা মরছে। আপু বলল, আমার ভাইয়ের কথা না শুনলে তো মরতেই হবে, এতে আবার কি হয়েছে, তুই শুনবি না তাহলে তুইও মরবি। আমি বললাম, আপনাকে আগে যতটা সম্মান করতাম এখন ততটা করি না। আপনার সাথে কথা বলতে জানেন আমার নিজের কাছেই ঘৃণা লাগছে। আপু বলল, আমার সাথে কথা বলবে সবার একই অবস্থা হয়, আগে তুই খেয়ে নে। আমি বললাম, আপনাদের দেওয়া খাবার আমি খাবো, এটা কিভাবে চিন্তা করলেন? খাবারের সাথে যে বিষ মিশানো নেই এটা আমি বিশ্বাস করব কিভাবে? ছোট আপু চেয়ার ছেড়ে উঠে আমার সামনে টেবিলের উপর পা দুলিয়ে আমার মুখোমুখি হয়ে বসে বলল, আমাকে তোর বিশ্বাস হয় না? আপুর মুখোমুখি হয়ে আমি বললাম, আপনাকে যদি পারতাম জায়গায় গুলি করে মারতাম। নষ্ট মেয়ে কোথাকার, লজ্জা করে না লিঙ্ক ভাইরাল করতে? লজ্জা শরমের মাথা খেয়েছেন, আবার দেশে আসছেন। আমি যদি পারতাম না তাহলে তোর মুখে মুতে দিতাম শালিম। আপু বলল, বাবা এত তাড়াতাড়ি তোর মুখের ভাষা খারাপ হয়ে গেল? আমি বললাম, খারাপের দেখলি কি? আমার কথা শুনে ছোট আপু হাসতে হাসতে বলল, শুধু তোরে একটা পন সাইডের কথা বলে দিই। এই কথা বলে ছোট আপু ফোনটা নিয়ে আমার সামনে ধরে বলল, এখানে যাবি, আর এই যে দেখ, এই সবগুলো ভিডিও আমার, বিদেশে গিয়ে শুধু পন ভিডিও তৈরি করেছি, অতটা কষ্ট করে লাভ আছে বল? একটা পন ভিডিও তৈরি করলে 1000 কোটি টাকা চলে আসে। আমি ছোট আপুর মুখে থুতু দিয়ে বললাম, সিসি, তোরে তো আমার আপু বলতেও লজ্জা হচ্ছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।